দেখ রিসার্চ মেথডোলজির আজকে যে টপিকটা করব মানে হাইপোথিসিস চ্যাপ্টার চলছিল, আজকে এই টপিকটা করব হচ্ছে অ্যানোভা। অ্যানোভা মানে কি বলতো? অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। তো বলছি কি হোয়াট ইজ অ্যানোভা? অ্যানোভা কিছুই না, অ্যানোভা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক developed to study significance of difference of means of more than two or more sample। মানে দেখবি অ্যানোভা যখন অঙ্কগুলো করতে দেবে না, দুটো বা দুটোর বেশি যদি গ্রুপ থাকে তখন তোকে অ্যানোভাই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? দুটো বা দুটোর বেশি যখন দেখবি গ্রুপ আছে, ঠিক আছে, তখন তোকে অ্যানোভাই অ্যাপ্লাই করতে হবে, অন্য কিছু অ্যাপ্লাই করতে পারবি না। তো অঙ্ক পাবি যখন, আমি যখন অঙ্ক দেবো, কোশ্চেন দেবো, তুই বুঝতে পারবি দুটো বা দুটো বেশি যদি তোর গ্রুপ দিয়ে দেয় তখন তোকে অ্যানোভাই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? অ্যানোভা মানে কি বললাম? অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, ঠিক আছে? তো অ্যানোভা কি করবে? অ্যানোভা হচ্ছে অ্যানালাইসিস করবে, ঠিক আছে? দুটো গ্রুপের ভেরিয়েন্সটাকে অ্যানালাইসিস করে, ঠিক আছে? দুটো গ্রুপের ভেরিয়েন্সকে অ্যানালাইসিস করে এবং তারপর সেটাকে টেস্ট করে। বুঝা গেল অ্যানোভা জিনিসটা কি? তারপর করতে হবে হোয়াট ইজ টেস্ট ফর দ্য ওয়ান ওয়ে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, ঠিক আছে? দ্য ওয়ান ওয়ে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স ইজ ইউজড টু ডিটারমাইন। আচ্ছা আমি বলি যে হোয়াট ইজ টেস্ট ফর। সাপোজ ধর মানে কি বলবো, একটা রুম, দুটো রুম দেওয়া হয়েছে, ধর একটা তো বাইরে থেকে এসছে, দুটো রুম দেওয়া হয়েছে। একটা রুমে ধর ইউপির লোক আছে, ঠিক আছে, আর একটা রুমে ধর বিহারের লোক আছে, বুঝতে পারছিস তো? তো দেখবি ওদের মধ্যে খুব বেশি ডিফারেন্স হবে না, কেন জানিস? নর্মাল ব্যাপার, ওরা মোটামুটি একই। কিন্তু এবার ধর উদাহরণ এক্সাম্পল যদি চেঞ্জ করি, একটা রুমে ধর মানে ইন্ডিয়ানকে দেওয়া হলো, আর একটা রুমে ধর দেওয়া হলো ইউএস এর লোকজনকে দেওয়া হলো, তাহলে তো ওদের অনেক কিছুই অনেক ডিফারেন্স বেরিয়ে আছে, ঠিক আছে? অনেক ডিফারেন্স বেরিয়ে আছে। তো এবার কি করবো, যে দুটো গ্রুপ বা দুটো রুম এর আলাদা করে মিন বের করবো, মিন ক্যালকুলেট করবো, মিন ক্যালকুলেট করবো, মিনটা দেখবো মিনে কি ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমরা ক্যালকুলেট করবো। কি বললাম বুঝতে পারছিস? এর মধ্যে শিখবো সেই ডিফারেন্সটা ক্যালকুলেট। তার মানে কি দুটো আলাদা আলাদা গ্রুপের মিনটা বের করবো, দুটো আলাদা গ্রুপের মিনটা বের করবো, দেখো মিনের মধ্যে কোনো ডিফারেন্স আছে, যদি ডিফারেন্স আছে তাহলে সেই ডিফারেন্সটা কি করে ক্যালকুলেট করতে সেটা অ্যানোভার মাধ্যমে জানতে পারবো। যেমন বলি the one way analysis of variance is used to determine whether there are any statistically significant difference between the mean of three or more independent, ঠিক আছে, three or more independent। অ্যাকচুয়ালি তোকে যখন অ্যানোভার অঙ্ক দেবে মিনিমাম তোকে তিনটে গ্রুপ দেবে, তিনটে বা তিনটের বেশি হতেই হবে, তখন অ্যানোভা অ্যাপ্লাই হবে। আনরিলেটেড গ্রুপ হয়ে গেল, এটা বোঝার কিছু নেই। তাহলে হোয়াট ডাজ দিস টেস্ট ডু, ঠিক আছে? কি বলছে? দা ওয়ান ওয়ে। আচ্ছা অ্যানোভাতে দুটো টেস্ট শিখতে হবে, একটা ওয়ান ওয়ে অ্যানোভা আর একটা টু ওয়ে অ্যানোভা, ঠিক আছে? দুটোই শিখবো। ওয়ান ওয়ে যে পারবে সে টু ওয়ে পারবে। দা ওয়ান ওয়ে অ্যানোভা কম্পেয়ার দ্য মিন বিটুইন দ্য গ্রুপস you are interested in and determine whether any of these mean are statistically different from each other, specially it tests the null hypothesis। দেখ কি হয় ব্যাপারটা, কি হয়, তোকে কি করতে হবে, তোকে যখনই অ্যানোভা টেস্টের কোশ্চেন দেবে তো তোকে যা গ্রুপ দেবে না তার মধ্যে যে কোনো একটাকে নাল হাইপোথিসিস ধরে নিতে হবে। মানে কি, আমি কি ধরবো, মানে দুটো গ্রুপ বললাম, দুটো বা তিনটে গ্রুপ, মনে করবো তিনটে গ্রুপে মিন একই বেরিয়েছে। কি বললে বুঝতে পারলি? আমার কথাটা বোঝার চেষ্টা করো। তো তিনটে গ্রুপ, ধর একটা এ গ্রুপ আছে, একটা বি গ্রুপ আছে, আর সি গ্রুপ আছে। তো তিনটে গ্রুপের মিন, এই গ্রুপের যা মিন বেরোবে, এই গ্রুপের যা মিন বেরোবে, এই গ্রুপের যা মিন বেরোবে, তিনটে গ্রুপের মিন সেম আছে, সেম আছে, এটাকে বলবো নাল হাইপোথিসিস, ঠিক আছে? তারপর আমরা টেস্ট করতে থাকবো, বিভিন্ন রকম টেস্ট যেমন করতে হয় টেস্ট করতে থাকবো। তারপর যদি আমি যেটা ধরেছিলাম সেটাই যদি বেরিয়ে যায় তাহলে বলবো আমি যেটা ধরেছি সেটা ঠিক আছে, ঠিক আছে? কিন্তু আমি যেটা ধরেছিলাম সেটা যদি না বেরোয় তাহলে বলবো না এটা নাল হাইপোথিসিস না, নাল হাইপোথিসিস সেক্ষেত্রে রিজেক্ট করে দেবো, তখন হয়ে যাবে অল্টারনেটিভ হাইপোথিসিস। বুঝতে পারলি কি বলতে চাইছি? তাহলে বুঝতে পারছি নাল হাইপোথিসিস আমি ধরে নিলাম তিনটে গ্রুপ আছে, সাপোজ তিনটে গ্রুপ আছে, তিনটে গ্রুপের মিন একই আছে, সেম আছে, এটা হচ্ছে নাল হাইপোথিসিস, ঠিক আছে? তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস কোনটা? না এক নেই, এক নেই। যেমন ধর তুই আস্তে আস্তে বুঝতে পারবি। এখানে দেখ পর মোটামুটি বুঝতে পারছিস নাল হাইপোথিসিস থাকে। দেখ কি লিখেছি, নাল হাইপোথিসিস ধরেছি, ধর এ গ্রুপের মিন, বি গ্রুপের মিন, সি গ্রুপের মিন, তিনটে গ্রুপের মিন সেম থাকে, এটা হচ্ছে নাল হাইপোথিসিস, এটাই ধরতে হবে অ্যানোভা। So if however the one way ANOVA returns statistically significant result, we accept the alternative hypothesis, ঠিক আছে?
which is that there are at least two groups means that are statistically significantly different from each other. আমি বলেছি কি হচ্ছে, এটা কি বলতে চাইছে, ধর তিনটে যদি সেম হয় তখনই তত নাল হাইপোথিসিস, কিন্তু সাপোজ ধর যে কোনো একটা যদি ডিফারেন্ট বেরিয়ে যায় তখন সেটা হয়ে যাবে অল্টারনেটিভ হাইপোথিসিস। অঙ্ক করতে গেলে বুঝতে পারবে, কি বললে বুঝতে পারছিস? বুঝতে পারলি কি বললাম? এই বুঝতে পারছিস কি বললাম? তার মানে আমার কাছে তিনটে গ্রুপ আছে, তিনটে গ্রুপে যদি মিন সিমিলার হয়, সেম হয়, ইকুয়াল হয়, তখন তাকে নাল হাইপোথিসিস। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস কোনটা? এই তিনটে গ্রুপ আছে, সাপোজ ধর এই দুটো, এইটা আর এইটা ধর সেম হলো না, বুঝতে পারছিস তো? তখন সেটা হয়ে গেল কি অল্টারনেটিভ হাইপোথিসিস। মানে তিনটে যদি ইকুয়াল হয় তখন নাল, ঠিক আছে? একটা যদি এখানে কি বলে লাস্ট লাইনটা কথা বুঝতে পারবি, at least two groups means that are statistically significant different from each other, different যদি বেরিয়ে যায় তখন সেটা হয়ে যাবে কি অল্টারনেটিভ হাইপোথিসিস। অঙ্ক করলে বুঝতে পারবি, তারা অঙ্ক করার কিছু স্টেপ লিখবো, কিভাবে অঙ্কটা করতে হয়, অ্যানোভার অঙ্ক দিলে কিভাবে করতে সেই স্টেপটা লিখবো, তারপর অঙ্ক স্টার্ট হবে। তো দেখ এই ওয়ান ওয়ে অ্যানোভার স্টেপগুলো কি বলছে, প্রথমে যে কোশ্চেনটা দেবে, ঠিক আছে তো? প্রথমে যে কোশ্চেনটা দেবে, কোশ্চেনটা দেখে তো তোকে পড়ে বুঝতে হবে এটা কি অ্যানোভা করতে হবে কি করতে হবে। কোশ্চেন পড়ে তুই বুঝে গেলি এটা অ্যানোভার অঙ্ক দিয়েছে। তারপর প্রথম স্টেপটা কি, প্রথমে তোকে ধরতে হবে নাল হাইপোথিসিসটা ধরতে হবে। যে তোকে ধর গ্রুপ দিয়ে দিল, তিনটে গ্রুপ দিয়ে দিল, বলতে হবে না হ্যাঁ তিনটে গ্রুপের মিন ঠিকই আছে, সিমিলার আছে, এটা হচ্ছে নাল হাইপোথিসিস, ঠিক আছে তো? আর অল্টারনেটিভ কোনটা হবে, না তিনটে গ্রুপের মিন ঠিক নেই, এটা অল্টারনেটিভ হাইপোথিসিস। 2 নম্বর ক্যালকুলেট ডিগ্রি অফ ফ্রিডম, এরপর তুই কি করতে হবে জানিস তো? ডিগ্রি অফ ফ্রিডম মানে ডিএফ বের করতে হবে, ডিএফ, ঠিক আছে তো? তারপর করতে হবে ক্যালকুলেট সাম অফ স্কয়ার ডেভিয়েশন, ঠিক আছে, ফ্রম দা মিন, সাম অফ স্কয়ার ডেভিয়েশন ফ্রম দা মিন। এটা করব, দেখাবো কি করে করতে হয় সাম অফ স্কয়ার ডেভিয়েশন, এসএস কেন, সাম অফ স্কয়ার এসএস। তারপর কি ক্যালকুলেট মিন স্কয়ার, তারপর মিনের স্কয়ারটা করব, তারপর করব এফ স্ট্যাটিস্টিক্স বের করব ক্যালকুলেট, ঠিক আছে? তারপর করব এফ মানে কম্পেয়ার ইওর এফ ভ্যালু। এফ ভ্যালু মানে কি, তুই যে একটা ক্যালকুলেট ভ্যালু বের হলো, এই যে এখানে লিখি না ক্যালকুলেট এফ স্ট্যাটিস্টিক্স মানে এটা হচ্ছে ক্যালকুলেট ভ্যালু, ঠিক আছে? এবার একটা ট্যাবুলেট ভ্যালু থাকবে, দুটো আমরা কম্পেয়ার করব, তারপর তোকে কনক্লুশন আসতে হবে। কনক্লুশনটা কি, যদি ক্যালকুলেটেড ভ্যালু is less than tabulated value, ক্যালকুলেট ভ্যালু less than tabulated value, তখন না লাগলে অ্যাকসেপ্ট করব। আর ক্যালকুলেট ভ্যালু যদি মোর দ্যান তোর ট্যাবুলেট ভ্যালু হয় তাহলে না লাগলে রিজেক্ট করব, মানে অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। এটা হচ্ছে স্টেপ, এটা কি মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। মনে রাখলে কিন্তু লাস্টে কনক্লুশন লিখতে পারবি। এই স্টেপগুলো করব, একটা অঙ্ক দিই তাহলে তুই বুঝতে পারবি কিভাবে করতে হবে। তো দেখ একটা কোশ্চেন তুললাম, ওয়ান ওয়ে অ্যানোভার একটা কোশ্চেন, কি লিখেছি, in this example we have three groups, তিনটে গ্রুপ আছে। কি বলেছি, অ্যানোভা হতে গেলে মিনিমাম 3 বা 3 এর বেশি গ্রুপ হতে হবে বলেছি তো। তিনটে গ্রুপ আছে, এখানে অ্যানোভা দিয়ে অ্যাপ্লাই করতে অন্য অ্যাপ্লাই করতে পারবি না, ঠিক আছে তো? and we need to see that is there any difference among the mean of this group। কোশ্চেনটা দেখে নে ভালো করে, দেখ কোশ্চেন ভালো করে দেখে নে, ঠিক আছে তো? কোশ্চেনটা দেখে নিয়েছিস তো? তো দেখ এখানে কি বলেছে, we have three groups, এখানে তিনটে গ্রুপ আছে, ঠিক আছে তো? সলিউশন যখন আরম্ভ করব প্রথমে কি লিখব, এটা ওয়ান ওয়ে অ্যানোভা, ভালো করে বোঝ। টু ওয়ে অ্যানোভা কিরকম হবে জানিস তো? এখানে যেমন এ বি সি দিয়েছে, ঠিক আছে, এখানেও সেরকম কিছু লেখা থাকে, কিছু সাপোজ এটা এ বি সি তার মানে মেনে নিলাম তিনজন লোক, তিনজন পার্সন এ বি সি, ঠিক আছে? এবার ওরা কোন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে সেখানে হয়তো বলে দিলেন এটা এটা এটা, এরকম যদি থাকে তখন তাকে বলে টু ওয়ে অ্যানোভা। মানে বুঝতে পারলি কোন এরকম, এই যে উপরে যেমন সাব হেডে কিছু লেখা আছে, বাট এখানেও যদি কিছু লেখা থাকে তখন হয়ে যাবে টু ওয়ে অ্যানোভা। ওয়ান ওয়ে অ্যানোভা কি, দেখ এই সাইডে কিছু লেখা আছে, লেখা নেই, এই সাইডে লেখা আছে ওয়ান ওয়ে অ্যানোভা। বুঝতে পারলি বললাম ওয়ান ওয়ে টু এর মধ্যে তফাৎটা। তো বলতে লেট নাল, আমি কি বলেছিলাম যখন অ্যানোভা করছিলাম, আমি কি বলেছিলাম প্রথমে নাল হাইপোথিসিস কাকে ধরবো, মনে করে নেব প্রতিটা গ্রুপের মিন, কি বলেছিলাম প্রতিটা গ্রুপের মিন কি বলেছিলাম বল, প্রতিটা গ্রুপের মিন সমান বলেছিলাম। দেখ লিখেছিলাম নাল হাইপোথিসিস প্রতিটা গ্রুপ মানে এ গ্রুপের মিন যা বের হবে, বি গ্রুপের মিন যা বের হবে, সেই তিনটে গ্রুপের মিন সমান হবে, এটা বলেছিলাম। দেখ কি লিখেছি, লেট নাল হাইপোথিসিস H naught will be, ঠিক আছে, নাল হাইপোথিসিস ইকুয়াল টু mu a equal to mu b equal to mu c, মানে বুঝেছিস এটা লেখা ছিল আগে। this means that there is no difference among the mean value, মধ্যে কোনো ডিফারেন্স নেই, এটা আমি ধরেছি। এখন তুই বলতে হবে কেন ধরবো,
অ্যাকচুয়ালি হাইপোথিসিস করতে গেলে তোকে প্রথমে অ্যাজাম্পশন, হাইপোথিসিস মানেই অ্যাজাম্পশন করা, তোকে অ্যাজাম্পশন করে এগোতে হবে। এই অ্যানোভাতে কি বলছে, তোমাকে কি অ্যাজাম্পশন করতে হবে, তোমাকে মনে করে নিতে হবে, তোমাকে কি মনে করতে হবে বল না, তোমাকে কি মনে করতে হবে, তোমাকে মনে করতে হবে যে না তিনটে গ্রুপের মিন ঠিক আছে, সমান আছে, ঠিক আছে। Therefore the alternative hypothesis H1 will be at least ঠিক আছে তো one difference among the mean value, একটা ডিফারেন্স হবে, কি বলেছিল মনে পড়ছে তো, এই কথাগুলো মাথায় রাখতে হবে, একটা ডিফারেন্স হবে, at least একটা ডিফারেন্স হবে, তাই লিখেছি mu a not equal to mu b equal to mu c, ঠিক আছে তো। আচ্ছা এবার এটা ছিল, তুই মনে করে দেখিস আমার স্টেপ গুলো যদি দেখিস, প্রথম স্টেপে ছিল এটা, তোকে কোনটা নাল হাইপোথিসিস হচ্ছে, কোনটাকে অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে, এটাকে তুমি লেখ সবার প্রথমে, এটা তোকে লিখতে হবে, প্রতিটা অঙ্কের লিখতে হবে, এটা যদি না লিখিস নাম্বার কাটবে কিন্তু। আরে এটা দিয়েই তো তোর অঙ্ক স্টার্ট, তোকে তো লিখতে হবে নাল কাকে ধরছিস আর অল্টারনেটিভ কাকে ধরছিস, এটা তোকে লিখতেই হবে। তুই ছোট লেখ আর বড় লেখ তোকে লিখতে হবে, আমার কথাটা বুঝতে পারলি, কম লেখ বা বেশি লেখ তোকে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর স্টেপ ধর, এখান থেকে আরম্ভ, 2 নম্বর স্টেপ, এটা ধর 1 নম্বর স্টেপ, এবার 2 নম্বর স্টেপ আরম্ভ হতে ধর, এখান থেকে 2 নম্বর স্টেপ আরম্ভ। 2 নম্বর স্টেপ কি ছিল, তাহলে লেখা ছিল ক্যালকুলেট ডিগ্রি অফ ফ্রিডম, ডিএফ, কি লেখা ছিল বল, ডিএফ বিটুইন, এখানে ডিএফ দুটো বের করতে হবে, একটা ডিএফ বিটুইন আর একটা ডিএফ উইদিন, একটা বিটুইন একটা উইদিন। দেখ বিটুইন বের করার ফর্মুলাটা কি, k - 1, তো যদি k - 1 লিখতে অসুবিধা হয় এর জায়গায় তুই লিখতে পারিস n - 1। আচ্ছা এটা হচ্ছে নাম্বার অফ এটা, ঠিক আছে, এর জায়গায় k - 1 বলতে পারিস, মানে এখানে তিনটে গ্রুপ আছে, হ্যাঁ তো গ্রুপ করা আছে বল, গ্রুপ তিনটে আছে, তাহলে এখানে লিখবি কি স্যার 3 - 1 মানে 2, তাহলে কি বলবো ডিএফ বিটুইন কত হলো, 2 বের হলো, হ্যাঁ বুঝা গেল, বুঝা গেল। এবার হচ্ছে ডিএফ উইদিন, উইদিন কি n - k, 3 - 2 না n, ভালো করে বোঝ, এই এটা কোন n, এটা কোন n, ক্যাপিটাল n, ক্যাপিটাল n কি বলা হচ্ছে, ক্যাপিটাল n, দেখ ক্যাপিটাল মানে নাম্বার অফ অবজারভেশন, কতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা, তার মানে 9 - 3 মানে 6, তার মানে সবার প্রথম সেকেন্ড স্টেপে কি বের করতে হবে স্যার, ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম দুটো করতে হবে, একটা হচ্ছে উইদিন আর একটা বিটুইন, একটা উইদিন একটা বিটুইন। প্রথমে কি বিটুইন, দেখ কি করেছে স্যার k - 1, k - 1, k মানে কি ডিগ্রি অফ ফ্রিডম, হ্যাঁ ডিগ্রি অফ ফ্রিডম, দেখ ডিগ্রি অফ ফ্রিডম দুটো করতে মাথা মাথা ঢুকিয়ে নে, দুটো কি কি, একটা বিটুইন একটা উইদিন, একটা বিটুইন একটা উইদিন। বিটুইন কি করে করব, বিটুইন হচ্ছে k - 1, k মানে কি কতগুলো গ্রুপ আছে, ঠিক আছে, তারপর যে উইদিন করব কি n - k, n মানে কতগুলো অবজারভেশন মাইনাস গ্রুপ, হয়ে গেল, বুঝা গেল তো। এটা তো করতেই হবে, এটা তুই অমিট করতে পারবি না, এই জায়গাটা এটা করতেই হবে, অঙ্কের মধ্যে চলছে কিন্তু। তারপর ডিএফ টোটাল, তারপরে কি স্যার টোটাল কি করতে হলো, আর বিটুইন আর উইদিন যোগ করে টোটাল ডিএফ, তাহলে কত হলো 2 আর 6 যোগ করে 8 হয়ে গেল, লিখি না লিখেছি, বিটুইন কত হলো 2 আর উইদিন 6, তাহলে টোটাল কত হলো 8। নোট, এই নোট এক্সামে লিখতে হবে, এই নোট এক্সামে লিখতে হবে, মানে বুঝিয়েছি কি লিখেছি সেটা এটা পরীক্ষায় লিখতে হবে। এটা লিখেছি দিস উইল হেল্প টু রিড দা এফ টেবিল, তার মানে কি এখন তোকে এফ টেবিল দেখতে হবে, বুঝতে পারলি তো, তোকে এফ টেবিলটা দেখতে হবে। কি বলেছে, ডিএফ বিটুইন উইল বি নিউমারেটর, নিউমারেটর বুঝিস তো কোনটাকে নিউমারেটর বলে, ঠিক আছে, নিউমারেটর ডিনোমিনেটর, দেখ এটা নিউমারেটর ডিনোমিনেটর, ঠিক আছে। বলছে ডিএফ বিটুইন উইল বি, ডিএফ বিটুইন কত হয়েছিল, ডিএফ বিটুইন 2, ঠিক আছে। ডিএফ এখানে লেখা আছে দিস উইল হেল্প টু রিড দা এফ টেবিল, ডিএফ বিটুইন উইল বি নিউমারেটর, ঠিক আছে। ডি আচ্ছা আচ্ছা উপরটাকে বলবো কি, উপরটাকে বলে ডিএফ বিটুইন, তাই তো, নিউমারেটর বলেছে, দ্যাট ইজ ট্রু। আর কি বলেছে, এন্ড ডিএফ উইদিন উইল বি ডিনোমিনেটর, ডিএফ উইদিন, ঠিক আছে, sorry to denominator, that is 6 from the f distribution table, hence tabulated value কত বেরোবে, 2 আর 6 করে 5.14 বেরিয়ে যাবে। চিন্তা করতে হবে না, এটা তোকে পরীক্ষায় বলে দেবে, এটা বলে দেবে, না তো তোর পক্ষে সম্ভবই নয়, তোকে সম্ভবই নয়, এটা যদি না বলে দেয় কি করে বের করবি, কি বললাম বুঝতে পারলি, তোকে পরীক্ষায় বলে দেবে। তাহলে বোঝা গেল কি বললাম, কি বললাম মাথায় ঢুকলো, দেখ এখানে কি বললাম, from the f distribution table hence tabulated value, tabulated value কত 5.14, কোনটা f ডিস্ট্রিবিউশন টেবিলটা কোথায়, ওটাই তো বলছি, f distribution table হচ্ছে এই অ্যানোভা করছি তো সবকিছু টেবিল হয়, জেড এর টেবিল হয়, টি টেবিল হয়, সবকিছু একটা করে টেবিল হয়, কাই স্কয়ার টেবিল হয়। এটা কি হয়,
পার্টিকুলার যেই অঙ্কটা ওরা সেইটুকু জায়গাটা টেবিলটা বলে দেয়, যেটা আমি আগের দিনে অঙ্ক করছিলাম ওরা এই টেবিলটা বলে দেবে, ঠিক আছে? এক বলে দেবে, আর না হলে তোদের কলেজে কি করে যাই, নয়তো চারটাও দিয়ে দিল, চারটা দিয়ে দিল মানে ওখান থেকে দেখতে হবে, তো ওটা দেওয়ার সম্ভাবনা খুব কম, তোকে ভ্যালুটাই বলে দেবে, ঠিক আছে? ভ্যালুটা কি এখানে ট্যাবলেট ভ্যালু কত হলো 5.14, কার কি করে 5.14 বেরো 2 আর 6। এবার অ্যাকচুয়ালি টেবিলটা এখন নেই, সামনে থাকলে দেখাতাম। একদিকে নিউমারেটর দেখবি যখন টেবিলটা হয় না এরকম বড় করে একটা টেবিল থাকে, ওটা টেবিলটা কিরকম দেখাবে? একদিকে থাকবে নিউমারেটর, একদিকে থাকবে ডিনোমিনেটর, হ্যাঁ ঠিক আছে? এবার নিউমারেটর কত আছে বল 2, তুই ওখানে দেখবি এরকম করে, তো নিউমারেটর যাচ্ছে 2 আর ডিনোমিনেটর ধর যাচ্ছে 6, এরকম তখন দেখবি এখানে দেখবি যেখানে মিলে গেল সেটাই 5.1, কথা বুঝতে পারলি তো? চার টেবিল থাকলে দেখাতাম, ওটা তুই এই ইতিহাসের বইটা পড়লি দেখবি বইয়ের পেছনে টেবিলটা দিয়ে দিয়েছি, তুই বই নিয়ে আসি একজন দেখি দুটো টেবিলটা বার করতে হয়, কি বললাম বুঝতে পারলি তো? চাপ নেওয়ার কিছু নেই, এটা তোকে পরীক্ষায় বলে দেবে। ভাই ভ্যালুটা কিভাবে লিখে দেবে? ট্যাবলেটের ভ্যালু করে লিখে দেবে? ওরা বলে দেবে 2.6 এইভাবে বলে দেবে, ওই কোশ্চেন যখন আরো আগের দিন করলাম না ওরা কোনভাবে বলে দেবে, ঠিক আছে? তো মেইন ব্যাপারটা দেখ, এটা তো ফ্যাক্টর না, ফ্যাক্টর তো তোর অঙ্কটা কিভাবে করতে হবে, এমনি বুঝতে পারলি কি বললাম? আর ওইটা কি তো তোরা আবার মানে জিজ্ঞেস করেনি স্যার যদি অ্যানোভার অঙ্ক করতে দেয় স্যার ট্যাবলেটের ভ্যালু কি কোশ্চেন বলে দেবে, জিজ্ঞেস করতে পারিস ট্যাবলেট ভ্যালু কি কোশ্চেন বলে দেবে? তারপর ওটা কি বলেছে অ্যাট দ্য আলফা লেভেল? এক আলফা লেভেলে তো 5% বলে দিয়েছিল, দেখ আলফা লেভেলে 0.05 বলে দিয়েছিল, ওটা কি ঠিক আছে? ওটা কিছু করতে, ওটা তো বলে দিয়েছে তাই লিখলাম, ঠিক আছে? এত অবধি বুঝে নিস তো, এত কোনো সমস্যা নেই। আরে কি করলাম আমি প্রথমে ধরলাম এজাম্পশন বলে কোনটা না লাগে হয়ে গেল। এটা কি সব সময় হবে বিটুইন নিউমারেটর আর হচ্ছে ডিএফ উইদিন এটা অ্যানোভার এটাই করতে হবে, অ্যানোভার এটাই করতে হবে, ঠিক আছে? মানে তোমার দুখানা বের করার পর ওই নিউমারেটর ডিনোমিনেটর দেখাতে হবে তো? ঠিক আছে তো হয়ে গেল, এত কি ক্লিয়ার তো? হ্যাঁ এবার পরে যা করছি পরেরটা করছি কি করতে হবে, ঠিক আছে? মুছে দিচ্ছি তো। হ্যাঁ স্টেপগুলো মনে রাখতে হবে। দেখ 3 নম্বর স্টেপ করব কি মন দিয়ে শুনবি। হ্যাঁ স্মল n মানে কি বলেছিলাম বলতে পারবি? হ্যাঁ নাম্বার অফ গ্রুপস স্মল n মানে কে বলেছিলাম? কে স্মল n মানে কে বলেছিলাম তাই তো? আর এটা কি ছিল নাম্বার অফ গ্রুপ, হ্যাঁ তো বল দেখি কোশ্চেন নাম্বার অফ গ্রুপ কত ছিল? 3টে। আর ক্যাপিটাল N মানে কি নাম্বার অফ নটা ছিল। এবার করব মিন বের করব, ভালো করে শোন। দেখতে পাচ্ছ? মিন অফ গ্রুপ এ, গ্রুপ এর মিন বের করব, কি করে বের করব বলতে পারবি? তো আরে ছোটবেলায় মিন চিনিস তো? হ্যাঁ কি করতে হবে এই দেখ আমি বলি যে একবার করে দিই 3 প্লাস 1 প্লাস 2 ডিভাইড বাই 3 হ্যাঁ কি না? হ্যাঁ এটা জানিস তো 3 আর 1 4 আর 1 6 6 কে 3 কে ভাগ করলে 2, তারপর মিন অফ গ্রুপ বি কি করব বল 5 যোগ 2 যোগ 3 বাই 3 7 7 আর 3 10 10 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3.33। তারপর মিন অফ গ্রুপ সি 2 যোগ 1 যোগ 3 ডিভাইড বাই 3 3 3 6 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, ঠিক আছে? বুঝেছিস তো তোর কি? এবার করব গ্র্যান্ড মিন, তিনটে মিন নিয়ে গ্র্যান্ড মিন, গ্র্যান্ড মিন কে বলা হয় x বার, ঠিক আছে? গ্র্যান্ড মিন কে বলা হয় x বার। x বার কি করে করব দেখ। আচ্ছা আরেকটা কথা, এটা লেখা হয়নি, এখানে পাশে লিখেইছি, এখানে লিখতে পারলে ভালো হতো। ভালো করে দেখ কি লিখছি, বুঝতে পারছিস? এখানে কোন কোশ্চেন আছে এখানে? হ্যাঁ বুঝে গেছি। এখানে কোনো কোশ্চেন নেই তো? না এ গ্রুপে যে মিন বের করছি লিখলাম x a বার, x b বার, x c বার। স্যার গ্র্যান্ড মিন কে বলা হয় x বার। কি করে বের করব জানিস তো? দেখ x a বার প্লাস x b বার প্লাস x c বার, এগুলো তোরা গ্র্যাজুয়েশনে করে এসেছিস, এই যে টাইম সিরিজে করেছিলাম, সিজনাল ইন্ডেক্সেস ফর্মে এগুলো করেছিলাম। ডিভাইডেড বাই কত হবে? ডিভাইড বাই 3, তাহলে করে বল কত হচ্ছে? 2 যোগ 3.33 যোগ 2 ডিভাইড বাই 3 করে দেখো কত হচ্ছে।
বলে বোঝা যাচ্ছে 2 2 4 4 করে দেন কত হচ্ছে 3 কে ভাগ 3 দিয়ে ভাগ করলে 2.44 2.44 এত অবধি ক্লিয়ার তো? হ্যাঁ তার মানে তোর এটা কি খুব করে লাগলে জায়গাটা না 3 নম্বর স্টেপ হয়ে গেল বুঝে দিই হুম বুঝে দিই এটা হ্যাঁ এবার 4 নম্বর ওয়ান স্টেপ 2 को লিখতে না হবে পরীক্ষায় লিখবে কেন পরীক্ষায় বোঝানোর জন্য বললাম 4 নম্বর স্টেপ করব ক্যালকুলেট মিন স্কয়ার ঠিক আছে বাট গ্র্যান্ড মিনের স্কয়ারটা করবে তাই তো? এবার দেখ গ্র্যাড মিন হয়ে গেল এবার লিখ কি লেখা ছিল 4 নম্বর বল মিন স্কয়ার। ক্যালকুলেট মিন স্কয়ার ওটা কোথায় লেখা ছিল সাম স্কয়ার সাম অফ মিন স্কয়ার একটা ছিল না দাঁড়াই বলছি স্টেপ 3 ছিল ওটা করে দিতে না এস ও আমি বলছি আস্তে ডিগ্রি অফ ফ্রিডম হলো তারপর ক্যালকুলেট সাম স্কয়ার ডেভিয়েশন ফ্রম দা মিন আমি তো মিন বের করলাম সাম করো নি সাম তো করে ওটা করতে হবে তো তাহলে এবার এখন শেষ হয়নি আমি এবার আরম্ভ করছি মানে এই যে গ্র্যান্ড মিন হলো না তারপরে শেষ করিনি এখনো 3 নম্বর স্টেপটার নাম কি ছিল পড় না যদি পড় সাম স্কয়ার। ক্যালকুলেট সাম অফ স্কয়ার ডেভিয়েশন ফ্রম দা মিন মিনটা বের করলাম এবার মিন থেকে আমরা ডেভিয়েশন করব তার স্কয়ার করে সামটা বের করব তাই তো তাহলে কি করব দেখ ভালো করে দেখ এস এস দেখ পুরো ডিটেইল এস এস এর ফুল ফর্ম শিখে গেছিস তো এস এস ফুল ফর্ম এস মানে কি সাম আবার এস মানে স্কয়ার সাম অফ স্কয়ার লেখ এখানে লিখছি এস এস লেখ এস এস টোটাল ডাউন লিখবি সামেশন সাইন x minus x bar এর স্কয়ার এইটা তোকে লিখতে হবে ভালো করে বোঝার চেষ্টা কর চিন্তা নেই কোনো ঘাবড়ে যাওয়ার দরকার নেই প্রথমে তো মিন বের করলাম আগে কি রে মিন বের করলাম তো হ্যাঁ মিন বের করলাম তো এবার মিন বের করলাম না তারপর ডেভিয়েশন করতে হবে শুনছিস কি বললাম এদিক শোন এই জায়গাটা ভালো করে বোঝ না হলে কিন্তু গন্ডগোল তৈরি হবে আমরা আগের স্টেপে কি করলাম মিন করলাম তারপর গ্র্যান্ড মিন বের করলাম দেখ মিন করলাম মানে কি যেমন ধর আমি তোকে বলেছি x এই বার বার না কত কত বের করছিলাম x b বার x c বার বলতে এগুলো কত 2 3.33 আই গেস 2 2 আর একটা বের করলাম গ্র্যান্ড মিন কত বের হলো এটা 2.44 হ্যাঁ এই তো বের করলাম আগের স্টেপে আমি এত অবধি বের করে তার মুছে দিলাম এবার বলেছিল তোকে সাম অফ স্কয়ার করতে ভালো করে লাইনটা পড় তুই পুরো ক্লিয়ার হয়ে যাবে লাইনটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে বলছে ক্যালকুলেট সাম অফ স্কয়ার ডেভিয়েশন ফ্রম দা মিন তার মানে ডেভিয়েশন ফ্রম দা মিন মানে জানিস ডেভিয়েশন ফ্রম দা মিন মানে তোরা ইয়েতে করে এসেছিস কলেজ লাইফে করে এসেছিস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করেছিস না ডেভিয়েশন ফ্রম দা মিন মানে কি ধর একটা অবজারভেশন আছে তার থেকে মিনটা বাদ দিবি এটাকে বলে ডেভিয়েশন ফ্রম দা মিন বুঝতে ডেভিয়েশন ফ্রম দা মিন কাকে বলে এটাকে বলে ডেভিয়েশন ফ্রম দা মিন তাহলে পড় কি লেখা আছে ডেভিয়েশন ফ্রম দা মিন হয়ে গেল ডেভিয়েশন ফ্রম দা মিন বের করব আমরা ডেভিয়েশন ফ্রম দা মিন এখন তুই বলবি কি করে করব আমি দেখাচ্ছি একটা একটা করে দেখাই এবার এখানে কত হয় 3 দেখ না x মানে কি এইগুলো হচ্ছে x অবজারভেশন x বার কত ছিল 2.44 বুঝলি এইভাবে করব 5 2.44 2 2 বুঝতে পারছিস কি বলতে চাইছি ভালো করে শুনে একটু মানেটা বোঝ ডেভিয়েশন ফ্রম দা মিন তারপর কি করব স্কয়ার করব এটা তো ডেভিয়েশন ফ্রম দা মিন হলো তার স্কয়ার করে দে বুঝতে পারলি তো তারপর যোগ করে দেব সব বুঝতে পারছিস কি বলতে চাইছি তাহলে কর এটা তারপর আমি 5 2.44 তার স্কয়ার বুঝতে পারছিস তো বল কোন ডাউট থাকলে বল না না বুঝতে পেরেছি তারপর 2 আচ্ছা আমরা কিভাবে করব আমি এইভাবে এগিয়ে যাবো এইভাবে না না এই ধরে করবে তো আচ্ছা এই এটা বেটার হবে এটা বেটার হবে এটা বেটার হবে 1 2.44 আর 2 2 স্কয়ার তাই তো প্লাস তারপর 5 তারপর 2 তারপরে 2 2.44 স্কয়ার প্লাস 1 2.44 স্কয়ার লাস্ট 3 2.44 স্কয়ার বল মাথায় ঢুকে যাবে এটা কি করলাম কিন্তু ওই লাইনটা দিলে আমি 4 নম্বর স্টেপে যেতে পারবো 3 নম্বর স্টেপটা কি ছিল আমি তো মিন বের করলাম তারপর করতে হবে ডেভিয়েশন ফ্রম মিন এই যে এইগুলো হচ্ছে ডেভিয়েশন ফ্রম মিন তারপর তার স্কয়ার করতে হবে তারপর যোগ সবটা যোগ করে দেব শেষ বুঝতে পারলি ব্যাপারটা বুঝছিস কি বললাম ব্যাপারটা কিভাবে কি বললাম বুঝতে পারলি তো তাহলে এসএস টোটালের ফুল ফর্মটা বুঝতে পারলি এসএস টোটাল জিনিসটা কি
এবার তোরা ক্যালকুলেট করে নিবি, তাহলে সময় নষ্ট করবো না। ক্যালকুলেট করলে কি হয় জানিস তো? এটা বেরোবে। তোদের নিশ্চয়ই পরে ক্যালকুলেট করে দেখতে হবে। এটা বেরোবে, ক্যালকুলেট করলে এটা বেরোবে 12.2। ঠিক আছে? এখানে কোনো সমস্যা আছে কি? না না তাহলে এসএস টোটাল বেরোলো, তারপর কি ছিল বল? ক্যালকুলেট মিন স্কয়ার। মিন স্কয়ার করব। এখন এটা শেষ হয়নি। এসএস টোটাল হলো তো, এত অবধি হয়েছে এসএস টোটাল। তারপর তোকে বের করতে হবে এসএস উইদিন। এবার লিখ এসএস উইদিন। ঠিক আছে? এসএস উইদিন কি করে বের করব তোকে শিখিয়ে দিচ্ছি। এসএস উইদিন কি করে বের করতে হবে দেখে নে। কি বল? x a কত বেরিয়েছিল? একটু বলে দিতে তাকান না, বুঝতে পারবে। x a কত? না x a 2 না, x a বার 2। x a তো এইটা 3 1 2। 3 1 2 তাই তো? তাহলে এখানে একটা একটা করে তোকে করতে হবে। x a কি করছি আমি? 3 মাইনাস 2 এর স্কয়ার প্লাস 1 মাইনাস 2 এর স্কয়ার প্লাস 2 মাইনাস 2 এর স্কয়ার। বুঝতে পারছিস তো? একই রকম ভাবে কি করব বল? xb মাইনাস x মাইনাস b বার এর স্কয়ার। কি বুঝতে পারছিস? বুঝতে পারছিস এটা? তো করে ফেল কিছুই নেই। 5 মাইনাস 3.33 এর স্কয়ার, তারপর 2 মাইনাস 3.33 এর স্কয়ার প্লাস 3 মাইনাস 3.33 এর স্কয়ার হয়ে গেল। তারপর xc মাইনাস xc বার এর স্কয়ার, লাস্টেরটা 2 মাইনাস 2 এর স্কয়ার প্লাস 1 মাইনাস 2 এর স্কয়ার প্লাস 3 মাইনাস 2 এর স্কয়ার। কি বুঝতে পারলি এবারটা? এর জায়গা তো ক্লিয়ার আছে? বল এটা কি খুব কঠিন না? আমি বারবার কঠিন না, তোদের মাথায় রাখতে হবে জিনিস। এভাবে বললাম মাথায় রাখতে হবে। আচ্ছা আমরা কি করব? বোর্ডে এত অবধি টুকে নিই না আগে, তারপরে আমি বলছি। তুই বলিস তাহলে বলতে পারি। দেখ এসএস টোটাল হলো, এসএস উইদিনটা করছি। এর আগে আমি একটা সামেশন সাইন দিতে গেছি। দেখ তুই কি বলতে মানে কোন সমস্যা হলো? এখানে যদি আগে একটা সামেশন দিই, কেন সামেশন দিলাম বুঝছিস? সব করে যোগ করলাম। তো এটা করে ফেলে দেখবি আমার করা আছে 8.66 বেরিয়েছে। তাই বুঝতে পারলি? তোকে স্টেপটা মাথায় রাখতে হবে। অঙ্কটা হয়তো একটু লেন্দি, কিন্তু মানে কঠিন না, কিন্তু কঠিন না। তাহলে বল কি কি বেরোলো তোকে মাথায় রাখবি। এখন কিন্তু স্টেপ 4 এ ঢুকিনি, স্টেপ 3 তেই চলছি। তাহলে কি করলাম? এসএস টোটাল করলাম, এসএস কি করলাম? এবার উইদিন করলাম। এবার কি করব? এসএস বিটুইন। দেখ প্রথমে একটা ফর্মুলা লিখেছিলাম, মানে তোর মনে পড়ছে না? টোটালটা বের করব করে জানিস তো? বিটুইন আর উইদিন যোগ। তো টোটাল তো বেরিয়ে গেছে। টোটাল কত বেরিয়েছে? 12.22 বেরিয়ে গেছে। তাই তো? উইদিন কত বেরোলো? 8.66। আর কি বিটুইন বেরোবে না? এর পরের লাইন নিচে লিখ। এত অবধি বলে আমি মুছে দিচ্ছি। লে এখানে লিখেছি এসএস বিটুইন। এসএস বিটুইন এর কোনো ফর্মুলা নেই স্যার? সব না, দেখ না তুই ভাব না, তুই টোটাল থেকে উইদিনটা বাদ দিয়ে দে। এসএস টোটাল মাইনাস এসএস কি বল? উইদিন। এসএস টোটাল কত ছিল? 12.22 মাইনাস এসএস উইদিন কত হলো? 8.66। মাইনাস করলে এসএস বিটুইন বেরিয়ে গেছে 3.56 বা 55। কত হবে? 3.56। হ্যাঁ চলো এত কি ঠিক আছে? এইগুলো সব করা নোট লাগবে, কিন্তু একটাও কিন্তু মিস করা যাবে না। মানে এরপর একটা টেবিল তৈরি করতে হবে। পরে টেবিল তৈরি করতে হবে। তারপর মিন স্কয়ারটা লেখের পরে করব মিন স্কয়ার, তাই তো? তো দেখ যেভাবে বলছি সেভাবে লিখবি, কিন্তু যা করবি সব উইদিন আর বিটুইনই হবে কিন্তু। ওকে লে লিখবি মিন স্কয়ার মানে এমএস। লে এমএস বিটুইন, একবার করব বিটুইন, আরবার করব উইদিন। এমএস বিটুইন করব আর এমএস উইদিন করব। ফর্মুলাটা কি? এসএস বিটুইন ডিভাইডেড বাই ডিএফ বিটুইন।
হয়ে যাবে। এটা হচ্ছে ফর্মুলা। ms বিটুইন বের করার ফর্মুলা হচ্ছে ss বিটুইন বাই df বিটুইন। তাহলে ms উইদিন কি হবে বল? ms উইদিন বের করার ফর্মুলা কি হবে? ss between by df between হ্যাঁ, ss উইদিন by df বাই df উইদিন। তাহলে ss বিটুইন কত ছিল বল? তুই বের করেছিস ss বিটুইন কত ছিল? ss বিটুইন কত বেরিয়েছিল? 3.56 আর df বিটুইন কত বেরিয়েছিল? df বিটুইন কত বেরিয়েছিল? 2 আচ্ছা ss উইদিন কত বেরিয়েছিল? ss between 8.66 8.66 তারপর df উইদিন কত? 6 ভাগ কর, ডিভাইড করে দে। প্রথম হচ্ছে 1.78 1.78 তারপরটা 1.44 1.44 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর স্টেপ চলে আয়। এবার f স্ট্যাটিস্টিক্স বের করবে তো f বের করার ফর্মুলা লিখ ms between like ms between divided by ms within দেখেন পেয়ে গেছিস তো ms between by ms within 1.78 divided by 1.44 কত হচ্ছে বল? কত হচ্ছে? 1.236 1.236 এটা কি বের হলো জানিস? f তো অ্যাকচুয়ালি এটাকে তুই বলতে পারিস ক্যালকুলেটেড ভ্যালু। বুঝতে পারলি কি বললাম? তুই চিন্তা ভাবনা কর, উল্টো পাল্টা ভাবিস না, কারণ তুই যে আগে একটা কথা বের করলাম না ওটা ট্যাবুলেটেড ভ্যালু, এটা তো ক্যালকুলেটেড, তাই তো? তো ক্যালকুলেটেড ভ্যালু পেয়ে গেলি, ট্যাবুলেটেড ভ্যালু পেয়ে গেলি, তাহলে কি লিখতে হবে তোকে? নেক্সট স্টেপ। এবার তো ডিভিশন শেষ তো। দেখ অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব লেন্দি অঙ্ক, অঙ্ক কিছু নেই, শুধু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে? লেখ নেক্সট লাস্ট ডিভিশন যখন করব, ট্যাবুলেটেড ভ্যালু কত বলে দিয়েছিল কোশ্চেনে? 5.14 নাকি? আর ক্যালকুলেটেড ভ্যালু কত বেরোলো? 1.236 ঠিক তো? তাহলে ট্যাবুলেটেড ভ্যালু যদি বড় বেরোয় তাকে কি বলে? দেখ লেখা ছিল, নোট দেখ, নোট কর। ট্যাবুলেটেড ভ্যালু যদি বড় হয় তাকে কি বলে? বলেছে এই লেখা ছিল ক্যালকুলেটেড ভ্যালু ইজ লেস দ্যান, ক্যালকুলেটেড ভ্যালু যদি লেস দ্যান হয়, বলেছিল কি দেখ ইফ ক্যালকুলেটেড ভ্যালু ইজ লেস দ্যান ট্যাবুলেটেড ভ্যালু তাহলে আমরা অ্যাকসেপ্ট করব, তাহলে এটা অ্যাকসেপ্ট করতে হবে, তাই তো? তাহলে অ্যাকসেপ্ট করব, তাই তো? আমরা অ্যাকসেপ্ট করব, না হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব, লিখতে পারি উই অ্যাকসেপ্ট দ্য নাল হাইপোথিসিস। আচ্ছা শোনো না, বলছি যে এই যে ক্যালকুলেট দ্য এফ স্ট্যাটিস্টিক্স, এটা কি এম এর we accept the null hypothesis। হ্যাঁ বল কি বলছিস? বলছি যে এই যে তুমি চেকটা রয়েছে ক্যালকুলেট দ্য এফ স্ট্যাটিস্টিক্স, ওইটা কোন পার্টটা? কি এমএস বিটুইন বা এমএস বিটুইন? হ্যাঁ এই তো। আর ট্যাবলেটের ভ্যালুটা ওটা এই দেখ এটা লাস্ট স্টেপের নাম কি? 7 নম্বর স্টেপ। হ্যাঁ 7 নম্বর স্টেপ হচ্ছে চেকের কম্পিটিশন। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 6, ঠিক আছে? আর এটা হচ্ছে 5। বুঝতে এবার ওই ক্যালকুলেট এক্স না না, তোমাদের 4 নম্বরটা হচ্ছে ক্যালকুলেট মিন স্কয়ার। 4 নম্বর মিন স্কয়ার। আচ্ছা আচ্ছা বুঝেছি। এই যে এইটা হচ্ছে 7 নম্বর। হ্যাঁ এটা হচ্ছে কম্পেয়ার, কম্পেয়ারটা হচ্ছে কম্পেয়ারটা কত ছিল? 1 2 3 4 5 6, এটা ছিল 6 নম্বর, হ্যাঁ ঠিক আছে? এটা ছিল 5 নম্বর, এটা ছিল 4 নম্বর, ঠিক আছে? আর এটা ছিল 7 নম্বর। বুঝিস তো? এত কি ক্লিয়ার হয়ে যেত? এবার একটা টেবিল তৈরি করতে হবে, অঙ্ক শেষ হলে একটা টেবিল তৈরি করতে হবে, শেষ অঙ্ক টেবিল তৈরি করতে হবে, বুঝেছি? এরপরে টেবিলটা করতে হবে, শুধু আমাকে বলবি, হ্যাঁ? দেখ একদম যেই ফরম্যাট চাইছে এই ফরম্যাটে সাজাতে হবে, এদিক ওদিক করলে হবে না। প্রথমে কি লিখেছি দেখ, অ্যানোভার মধ্যে সোর্সেস অফ ভেরিয়েশন কি কি? বিটুইন গ্রুপ, উইদিন গ্রুপ, তাই তো? বিটুইন গ্রুপ, উইদিন গ্রুপ, মানে বিটুইন আর উইদিন। তো বল আমাকে এসএস, হ্যাঁ এসএস বিটুইন কত বেরিয়েছিল? 3.56 3.56 দেখে বলবি। হ্যাঁ। তারপর এসএস উইদিন কত বেরিয়েছিল? 8.66 8.66। আচ্ছা এসএস টোটাল কত বেরিয়েছিল? এসএস টোটাল বেরিয়েছিল 12.2 12.2। আরে না বললেও হতো, তুমি যোগ করলে টোটাল বেরোবে।
আচ্ছা বল ডিএফ বিটুইন DF2 ডিএফ উইদিন 6 টোটাল তো 8 হবে 8 বেরিয়ে ছিল আচ্ছা এমএস বিটুইন MS between maybe 3.56 no না, না। between 1.78 1.78 তারপর এমএস উইদিন 1.44 এমএস টোটাল 3.22 3.22 ঠিক আছে তো? টিউশন এসেছি বুঝলে ওকে স্যার ভালো আছেন তো ঠিক আছে আচ্ছা ক্যালকুলেটেড ভ্যালু কি করে করলি বল ক্যালকুলেটেড ভ্যালু কি করে বের করলি বলতে পারবি ক্যালকুলেটেড ভ্যালু ট্যাবুলেটেড ভ্যালু তো ওইটা 5.2 ক্যালকুলেটেড ভ্যালু কি করে বের করলি এমএস বিটুইন বাই এমএস উইদিন না হ্যাঁ, 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 হ্যাঁ। এটা ভাগ এটা তার মানে এখানে ঘরটা এরকম করলে বেটার হয় নাকি ও 1.236 হ্যাঁ তাই তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি 1.78 ডিভাইড বাই 1.44 করে করেছিলি হ্যাঁ। কত পেয়েছিল 1.236 1.236 হ্যাঁ। আর ট্যাবুলেটেড ভ্যালু তো প্রথমে বলেছিল 5.14 হ্যাঁ বুঝলি ঘরটা দেখি কেমন হ্যাঁ। এটা মনে বেটার হবে এটা বেটার লাগবে তো দেখ এত সুন্দর সাজিয়ে দিলাম মানে তুই যে এতক্ষণ ধরে যা পাঠ করলি সেটা টেবিলে দেখাতে হবে এটাই মেইন টেবিলটা মেইন ঠিক আছে তারপর লাস্টটা কি লিখেছি তুই বল না এখানে কে ভ্যালু কে বেশি ক্যালকুলেটেড বেশি না ট্যাবুলেটেড বেশি ট্যাবুলেটেড আমি কি বলেছিলাম ক্যালকুলেটেড ভ্যালু যদি কম হয় তাহলে নালটা অ্যাকসেপ্ট তাই লিখেছি देयर इज नो सिग्निफिकेंट डिफरेंस बिटवीन द थ्री ग्रुप्स एज null hypothesis is accepted লিখেছি অঙ্কটা শেষ আরে রিজেক্ট হলে তাহলে ডিফারেন্স থাকতো দেখ এবার টু ওয়ে অ্যানোভা কোশ্চেনটা দেখেন কি বলেছে আ ফার্মার অ্যাপ্লাই থ্রি টাইপস অফ ফার্টিলাইজার অন ফোর সেপারেট প্লটস ঠিক আছে এবিসি অন ইল বাট ঠিক আছে টেবিলটা দিয়ে দিয়েছে ফার্টিলাইজার দিয়ে দিয়ে দেখিস তো তিনটে আর প্লট দিয়েছে দেখ চারটে তার মানে কি আগের অঙ্কটা কেমন হয়েছে আগের অঙ্ক আমি কি বলেছিলাম অ্যানোভা অ্যাপ্লাই তখনই হবে যখন থ্রি বা তিনটে বা তিনটে বেশি গ্রুপ থাকলে তখন অ্যানোভা অ্যাপ্লাই হবে সেখানে কটা গ্রুপ দেখতে পাচ্ছিস তিনটে আর এদিকে চারটে আর আগের অঙ্কটা তুই ভালো করে ভাব এ বি সি ছিল ওটা কি আকারে ছিল রো আকারে ছিল না কলাম আকারে ছিল কলাম ছিল আর এখানে কি আসছে কলাম আছে দেখ কলাম করা আছে কলাম চারটে আছে রো কটা আছে তিনটে আছে যখনই রো কলাম দুটো থাকবে না তখন হয়ে যাবে ওই অ্যানোভা বুঝতে পারলি কি বললাম বুঝতে পারলি ওটা কি ওয়ান ওই অ্যানোভা এবার অঙ্কটা কিভাবে করবো তোকে বলে দিচ্ছি ঠিক আছে কোশ্চেনটা ঢুকলি তো প্রথমে আগে এই নোটটা করে নিতে হবে সবার প্রথম এটা করে মানে আমাকে তো বলতে হবে যে অ্যানোভা করছি না হাইপোথিসিস কাকে ধরে নেব যে সবকটার মিনি সমান ইকুয়াল আছে এটাই লিখে দেখ দেখ এইচ নট মানে না হাইপোথিসিস কি বলেছি প্লট দুটো জিনিসে ধরবো আগেরটা কিন্তু শুধু একটা কলামই ছিল তাই না আর এখানে কি কলাম আবার রো দেখ ভালো করে দেখ প্লট আর ফার্টিলাইজার দুটোই ধরতে হবে মানে প্লট ডু নট ডিফার ঠিক আছে আবার ফার্টিলাইজার ডু নট ডিফার মানে ইকুয়ালি হবে আমি তাই লিখে নিয়েছি এই ধরেই করছি তারপর লাস্ট দেখবো যদি এই কেমন হচ্ছে তারপর সেই অনুযায়ী কনক্লুশনে চলে আসবে তো ধর কি করেছি এটা হলো এক নম্বর দু নম্বর ওই যে টেবিলটা ছিল টেবিলটা টুকলাম যেমন ছিল এরকম টুকে এই দিকে টোটাল করেছি এই দিক টোটাল করেছি ঠিক আছে এমন তুই নাও করতে পারিস এইভাবে তুই না করলে তুই কি করতে পারিস তোকে আলাদা করে এই 6 যোগ 4 যোগ 8 যোগ 6 আলাদা করে বের করতে হবে তার চেয়ে বরঞ্চ একটা টেবিলে যদি হয়ে যায় সেটা বেশি সোজা লাগলো না বুঝতে পারলি তো দেখ কি করেছি 6 যোগ 4 যোগ 8 যোগ 6 24 7 6 6 9 28 8 5 10 9 32 6 7 8 21 4 6 5 15 8 6 10 24 6 9 9 24 ঠিক আছে এবার 21 15 24 24 যোগ করে 84 24 28 32 যোগ করে 84 ঠিক আছে তো তাহলে কি করলাম প্রথমে এটা লিখলাম এক নম্বর দু নম্বরে টেবিলটা সাজিয়ে তিন নম্বর কি লিখছি দেখ সাম অফ ভ্যালু মানে এটা দেখতে হবে না ফর্মুলা কি লিখেছে স্যার ডবল সামেশন এর মধ্যে প্রশ্ন করতে এই ডবল সামেশন কি দেখ তুই কোনটা দিয়ে বলবো আগে রো বলবো না কলাম বলবো যা খুশি যেটা বলবি সেটা আচ্ছা রোই যদি বলি এটা যোগ এটা যোগ এটা যোগ এটা এই চারটে যোগ করে 24 এটাতে একটা সামেশনের সাইন হ্যাঁ তাই না আবার এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ আবার এটা যোগ এটা যোগ এটা তাই তো অর্থাৎ রোর ফার্স্ট রোর যোগফল এত সেকেন্ড রোর যোগফল এত থার্ড রোর যোগফল এত হলো তো তাহলে এবার এই তিনটে রোর যোগফল কত 84 তাই তো তার মানে আমি বলতে পারি ডবল সামেশন xi মানে বুঝতে পারলি হ্যাঁ এইটা হলো 84 একই রকম ভাবে কলমটা করব
তো জাস্ট এইটুকু ফর্মুলা লিখলে আমার কতটা সময় বেঁচে গেল ভাব। তাহলে তুই কি করছিস, সবকটা রো আলাদা করে যোগ করতি, তারপর টোটাল যোগ করতি, তারপর আবার কলম করতি, কত সময় লাগতো না? এটা শর্টকাট টেকনিক, এই ফর্মুলাটা লিখলেই হয়ে গেল। এটা যোগ এটা যোগ এটা করে 21, এটা যোগ এটা যোগ এটা করে এত, এটা যোগ এটা যোগ এটা করে এত, এটা যোগ এটা যোগ এটা করে এত। তাহলে এই চারটি যোগ করে কত সেই বুঝতে পারলি? আমরা ডবল সামেশনের মানেটা, ফাংশনটা বুঝতে পারলি? ডবল সামেশন কেন ইউজ করা হয়? কেন তুই ভাববি না ডবল যোগ করা হচ্ছে? দেখ রো গুলোকে ইন্ডিভিজুয়াল যোগ করলাম, তারপর তিনটে রো যোগ করলাম, টোটাল গুলোকে যোগ করলাম, আবার কলাম গুলোতে ইন্ডিভিজুয়াল যোগ করলাম, তারপর টোটাল কলামটাকে একটা যোগ করলাম। তাহলে 3 নম্বরটা হলো সাম অফ ভ্যালু, এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল। এই যে এই গোল্লাটা আসলো না, এটাকে বলা হয় কি বুঝতে পারলি? কি কাকে বলে? এটাকে বলে কি মানে গ্র্যান্ড টোটাল, এটাকে বলা হয় কি গ্র্যান্ড টোটাল। ঠিক আছে, হয়ে গেল। তারপর কি কারেকশন ফ্যাক্টর, কারেকশন ফ্যাক্টর কি করে করতে হয়? এই যেটা বেরোলো এটা, এই যে বেরোলো না টি স্কয়ার, এখানে এখানে কারেকশন ফ্যাক্টরটা খুব মাস্ট ইম্পর্টেন্ট, লাগবেই। কারেকশন ফ্যাক্টর লাগবে টি স্কয়ার ডিভাইডেড বাই a। ঠিক আছে, এবার n মানে কোনটা জানিস তো? এখানে কতগুলো অবজারভেশন হয়ে গেল। তো যদি মনে হয় না আমি লিখে দিতে চাই n মানে লিখে দিন, n মানে নাম্বার অফ অবজারভেশন। তাহলে এটা নিশ্চয়ই ক্যালকুলেশন নিশ্চয়ই সমান বোঝাতে হবে, বলো তো? 4 হয়ে গেল। 5 নম্বর কি ভালো করে দিন, এটাও বোঝাতে হবে না, একবার বলে দিই বুঝিয়ে। সাম অফ স্কয়ার, সাম অফ স্কয়ার অফ অল ভ্যালু, আরে এই যে ভিতরে যে ভ্যালু গুলো আছে না সবকটা স্কয়ার করবি, স্কয়ার করে যোগ করে দিবি। দেখ না তাই তো করেছি, বোঝাতে হবে স্যার। 6 স্কয়ার, 4 স্কয়ার, 8 স্কয়ার, 6 স্কয়ার, 7 স্কয়ার, 6 স্কয়ার, 6 স্কয়ার, 9 স্কয়ার, 8 স্কয়ার, 5 স্কয়ার, 10 স্কয়ার, 9 স্কয়ার। বুঝেছিস কিছু? কিছু বুঝছিস? কি করলাম? সাম অফ স্কয়ার অফ অল ভ্যালু, সমস্ত ভ্যালু সাম অফ স্কয়ার করলাম। এবার কি করলাম? সাম অফ স্কয়ার অফ টোটাল, সাম অফ স্কয়ার অফ টোটাল। ঠিক আছে, আবার বলছি সাম অফ স্কয়ার, এটা কি করলাম? সাম অফ স্কয়ার সমস্ত ভ্যালু সাম অফ স্কয়ার করলাম। এবার কি করব? সাম অফ স্কয়ার টোটাল, এটা কি করে করতে হবে? এসএসটি কি করে করব? দেখ অলরেডি তো বেরিয়ে গেছে না সাম অফ স্কয়ার অফ অল ভ্যালু। তো সাম অফ স্কয়ার অল ভ্যালু যে বেরিয়ে গেছে তাতে কারেকশন ফ্যাক্টর মাইনাস করব, কারেকশন ফ্যাক্টর মাইনাস করেছি, কারেকশন ফ্যাক্টর মাইনাস করব। এটাই হলো সাম অফ স্কয়ার টোটাল। তোকে স্টেপটা মাথায় রাখতে হবে, কিছু নিয়ম, খুব ইজি প্রসেস। এটা কিন্তু খুব ইজি প্রসেস। দেখ আগের তুলনায় অনেক ইজি, আগেরটা অনেক লিখে করতে হয়েছিল, এটা কিন্তু অনেক কনসেপচুয়ালি বেশি ইজি। তুই একবার দেখে নে, স্টেপগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নে, আর 2 লাইনে 2-3 লাইনে অঙ্ক শেষ। ঠিক আছে, চলে। এবার কি করছি? 7 নম্বরটা সাম অফ স্কয়ার বিটুইন কলম মানে SSC, সাম অফ স্কয়ার বিটুইন কলম মানে SSC, তাই তো? তাহলে সাম অফ স্কয়ার অফ কলম দেখ কি করে করতে হচ্ছে ভালো করে দেখে নে। এখানে কি করেছি? কলম কোনটা? a, দেখ না কলম কোনটা? কলম বলতে এগুলো কোনটা? A B C D এগুলো কলম। দেখ এই কলামের যোগফল কত? 21 তার স্কয়ার। এই কলামের যোগফল কত? 15 তার স্কয়ার। এই কলামের যোগফল 24 তার স্কয়ার। এই কলামের যোগফল 24 তার স্কয়ার। ঠিক আছে, তাই তো করেছি, সমস্যা নেই। এবার নিচে n1 n2 n3 n4, এখানে কটা? 3টে ভ্যালু যোগ করে তাই 3 3 3 3, বুঝতে পারছিস তো? মাইনাস কারেকশন ফ্যাক্টর, হয়ে গেল, সমস্যা নেই। তাহলে তোকে এইগুলো কি বলতো, অঙ্ক কঠিন না, এগুলো কিন্তু মনে রাখতে হবে কিভাবে করতে হচ্ছে, স্টেপ গুলো কিন্তু মনে রাখতে হবে। হয়ে গেল। তারপর কি হচ্ছে? সাম অফ স্কয়ার বিটুইন রো S S R, তাহলে কি হবে? এই দেখ এই রো এর যোগফল 24, তাহলে 8 স্কয়ার 8 স্কয়ার 8 স্কয়ার, তাই তো? 24 স্কয়ার 28 স্কয়ার 32 স্কয়ার। ঠিক আছে, ডিভাইডেড বাই কটা ভ্যালু যোগ করে এসেছে? 4টে, তাই 4 হয়েছে। দেখি সেখানেও 4 হয়েছে, মাইনাস কারেকশন ফ্যাক্টর করে 8 হয়ে গেল। এবার করব লাস্ট যেটা সাম অফ স্কয়ার অফ এরর, এখানে লাগে এরর, ওয়ে এর লাগবে এররটা লাগবে, ওখানে এরর লাগবে, এরর লাগবে। ঠিক আছে, সাম অফ স্কয়ার অফ এরর এসএসসি। এবার এসএসসি বের করার ফর্মুলাটা কি দেখ? টোটাল, টোটাল কি করে করতে হয়? কলম রো আর এরর যোগ করলে হয় টোটাল, কলম রো আর এরর যোগ করলে হয় টোটাল। তাহলে আমাদের এরর বের করতে হবে, তাহলে টোটাল থেকে কলম আর রো বাদ দিয়ে দে। তুই ভাবতে পারিস আমি এখান থেকে ফর্মুলা করে দিতে পেলাম এটা, দেখে। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম দেখ এসএসসি বের করার ফর্মুলা এসএসটি এসএসসি এসএসআর, এসএসটি এসএসসি এসএসআর। এসএসটি কত? দেখ আগের কথাই ছিল, দেখ এসএসটি 36 ছিল, এসএসসি কত বের করলাম বল? এসএসসি কত বের করলাম? 18। ঠিক আছে, আর হচ্ছে এসএসআর কত বের করলাম? 8 বাদ দিয়ে এসএসই বেরিয়ে গেল 10। মনে হয় তো হয়ে গেল, জাস্ট ওই অ্যানোভা টেবিলটা পেয়ে যাবো, অবশেষ এখন টেবিলটা করব, টেবিল একই রকম হবে আগের মতো।
দেখ তো কি সাজিয়ে নিয়েছি ওই একই রকম টেবিলটা সোর্সেস অফ ভেরিয়েশন এখানে লিখবো আগেরটা কি ছিল বল ওয়ান ওয়ে অ্যানোভাতে একটা ছিল বিটুইন আর একটা এটা হচ্ছে বিটুইন গ্রুপ আর একটা উইথিন ছিল এখানে ওরকম হবে না এখানে কলম আর রো বিটুইন কলম বিটুইন রো টোটাল এসএস ডিএফ এমএস ক্যালকুলেট ভ্যালু ট্যাবুলেটেড ভ্যালু ঠিক আছে তো দেখ কি করে করতে হবে শোন আমাকে বলতে হবে এটা কি লেখা বল এসএস কলম মানে এসএসসি 18 ঠিক আছে তো এসএস রো মানে এসএসআর 8 তারপর এসএস টোটাল মানে এসএসটি 36 আগে একটু সাজিয়ে নি সুবিধা হবে আচ্ছা তো বল এসএসসি কত বেরিয়েছিল 18 বলো 18 এসএসআর 8 36 এসএসটি 36 ও আমি আরেকটা ঘর করতে হবে সরি ভুল করেছি এসএস এখানে টোটালের জায়গায় লে এরর বলে একটা ঘর এরর এর সাথে কি টোটাল হবে এরর তার নিচে লিখ টোটাল তো কেন আমি বলছি এটা এরর মানে এসএসই ঠিক আছে তো বল তোরা কত বললি এসএসটি কত বললি 36 এটা তো এসএসটি 36 এসএসসি তো বেরিয়ে গেছিল সমস্যা নেই তা না বের করতে হলে বলে দিচ্ছি 18 আর কত 26 36 এটা তো 10ই হবে বুঝছিস কি বললাম কি রে আচ্ছা ডিএফ ডিগ্রি অফ ফ্রিডম 1 হইতে শিখিয়েছিলাম দেখ ডিগ্রি অফ ফ্রিডম তুই আমাকে বল কলম কটা ছিল সেটা বললেই বেরিয়ে যাবে অ্যানসার কলম কটা ছিল চারটে ছিল তাহলে কি ওই ফর্মুলাতেই 1 মাইনাস হয় তাই না 4 থেকে 1 মাইনাস কত 3 রো করা দিল 3 থেকে 1 মাইনাস কত 2 কি সোজা লাগে না বলি এবার কি করব 8 এটা এ দেখ এসএস 8টা কি করব সরি এসএস ইটা কি করব জানিস তো ভালো করে শুনে নে এটা করতে হয় এই দুটো মাল্টিপ্লাই করে দিতে হয় ব্যাস ঠিক আছে এই দুটো কি করব বল মাল্টিপ্লাই করে দিলে কত হবে 3 2 6 ঠিক আছে তাহলে টোটাল কত হবে 5 টোটাল কত হবে 3 2 5 আর 6 11 তাই তো এই দেখ আর তুই আগে এই তিনটে বল এই তিনটে ক্লিয়ার তো তুই দেখ যখন 1 হইতে করতি কি করতি তখন শুধু তোমার একটা ক্যাপিটাল N - 1 করতি টোটালটা ক্যাপিটাল N মানে কতগুলো ছিল টোটাল 12টা ছিল ভাব 11টা দেখ 11ই কি রে সেশন বুঝতে পারলি ব্যাপারটা তুই যখন 1 হয় অ্যানোভা করতি কি করতি মনে পড়ছে ক্যাপিটাল N - 1 ক্যাপিটাল N মানে টোটাল নাম্বার অফ অবজারভেশন -1 করতি টোটালটা এখানটাই হলো বুঝতে পারলি তো সেটি এইভাবে কর বা এই দুটো প্লাস করে তিনটে প্লাস করে কর একই দুটো এমএস বের করার নিয়মটা আমি লিখে দিচ্ছি এখানে পাশে নিচে লিখে দিচ্ছি কোন জায়গা নেই এমএস বের করতাম কি করে মনে কর ওই মেথড বল না ওই মেথডটা বল 1 হইতে কি করে করতে হবে দেখে নে কথা বলতে দেখে নে এমএস কি করে করতে এসএস বিটুইন বাই ডিএফ বিটুইন মানে মোট কথা এসএস বাই ডিএফ রো বাই এসএস কলম এসএস বাই ডিএফ এসএস বাই ডিএফ ওই রো ওই সব করুন তুই ভাব না তুই এমএস বের করার পাওয়াটা কি করছিস এসএস বাই ডিএফ ওখানে বিটুইন ছিল ওই দিন ছিল ওটা মাথা থেকে বের জাস্ট এসএস বাই ডিএফ কি বল এখানে 18/3 8/2 10/6 ঠিক আছে কি বললাম 18/3 6 8/2 4 10/6 1.6 ঠিক আছে হলো এবার ক্যালকুলেটেড ভ্যালু বল ওখানে কি করে করতে ক্যালকুলেটেড ভ্যালু আচ্ছা ওখানে দেখলে হবে না এখানে ক্যালকুলেটেড ভ্যালু একটু আলাদা রকম ভাবে করতে হবে ঠিক আছে তবু একবার বল ওখানে কি করে করতে ক্যালকুলেটেড ভ্যালু আগে কি করে করতে এমএস বিটুইন বাই এমএস উইদিন তাই তো তাহলে এখানে বিটুইন উইদিন কোথায় আছে বল এখানে আছে বিটুইন উইদিন না তুই বলতে পারবি এখানে না তাহলে এত অবধি ক্লিয়ার হয়েছে এত অবধি পুরো চার্ট ক্লিয়ার হয়ে গেছে এত অবধি ক্লিয়ার হয়েছে এবার কি করব দেখ ক্যালকুলেটেড ভ্যালু কি করে করব মানে এমএস টোটাল ক্যালকুলেটেড ভ্যালু কি করে করব কলম এফ এর কলমের দিক দিয়ে দেখবো বা রোর দিক দিয়ে দেখবো হয় কি না তাই তো কলমের দিক দিয়ে দেখবো রোর দিক দিয়ে দেখবো তাহলে কি করে করতে হবে দেখ শোন কলম কত কলমের ভ্যালু কত ছিল এমএস তুই এমনি একটু মাথা কাটিয়ে বলছো মানে কি লেখা ছিল আগে এফ বের করার নিয়ম ছিল এফ যখন বের করছিলাম এমএস দিয়ে আরম্ভ করছিলাম না উপরে এমএস কি ছিল এমএস বিটুইন
আর ছিল এমএস উইদিন। তার মানে মোট কথা আমার এমএস টাই লাগছিল, এটা তো মনে রাখ এমএস ই লাগছিল। তাহলে বল যখন আমি করব এমএস কত ছিল 6 কলম, আমি কার করছি কলমে করছিল, তাই এখানে তো 6 ডিভাইডেড কিছু হবে। আর এখানে কার করছি রোড করছি, তাহলে উপরে কত হবে 4। এইটুক তো ক্লিয়ার হয়ে যাবে, শুধু এইটুক মাথায় রাখ, এইটুক তো ক্লিয়ার হয়েছে। তুই বল না ওয়ান ওয়ে অ্যানোভাতে কি করে বের করতে এমএস বিটুইন বাই উইদিন, তার মানে মোট কথা এমএসই লাগবে, এমএসই লাগবে, তাই তো? তার মানে তোর এমএসই লাগবে আর কিছু না, এমএসই লাগবে, এটা বুঝতে পারছিস তো? তার মানে এমএস আমি কি করছি কলম করছি না রো করছি কলম, তাই এখানে 6 লিখলাম। এখানে কি হচ্ছে রো করছি তাই 4 লিখলাম। ডিভাইডেড বাই কি হয় জানিস তো? তুই এখানে লিখে রাখতে পারিস এমএস, যদি তুমি কলম করো তাহলে কলম, বা যদি রো করো রো, ডিভাইডেড বাই ই এমএস এরর, এরর বুঝতে পারলি তো? তো আমি আলাদা করে ফর্মুলা লিখলাম না, কলম করলে কলম বাই এরর, রো করলে রো বাই এরর। তাহলে এরর কত ছিল বল 1.67, আর এটা 1.67 করে ফেল। 3.6 আর একটা 2.4, এটা হচ্ছে 3.6 আর এটা হচ্ছে 2.2। ক্লিয়ার হয়ে যায় তো? তুমি মোটামুটি মাথায় ঢুকে যেত। এবার ক্যালকুলেটর ভ্যালু বের করো। হ্যাঁ আরে এরর এই যে এই 1.67 এর বলে দিয়ে দেখা। আচ্ছা 10/6 এসএস বাই ডিএফ করব। এররে কিছু হবে না? না এরর আর কি হবে, এটাই তো হবে। এতদিন ক্লিয়ার তো? এতদিন ক্লিয়ার হলো তারপর এই করব হ্যাঁ ট্যাবুলেটেড ভ্যালু। তাহলে ট্যাবুলেটেড ভ্যালু একটা কলামের বলতে হবে, একটা রোর বলতে হবে, তাই তো? কলামের পর তো কত হবে তাই শিখেছি, কলামের ট্যাবুলেটেড ভ্যালু কি করে করব দেখো। হ্যাঁ গিভেন থাকবে, এটা তো দেয়, এখানে তো দেয়নি কোশ্চেন, এখানে যে কোশ্চেন তুলি ওখানে দেয়া ছিল না, ওরা বলেছিল সি এফ ডিস্ট্রিবিউশন দিতে, তাই তো? তার মানে এখানে আগেরটা যখন বললাম ট্যাবুলেট ভ্যালু কি দিয়ে বলছিলাম, ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে বলেছিলাম। তার মানে এটুক শিওর ট্যাবুলেট ভ্যালু এই ঘর থেকেই হবে, আর অন্য কোনো জায়গায় দেখতে হবে। তা আমি কি করছি কলম, কলম কত ছিল এখানে 3, তাই তো? 3 আর এই এররটা নিতে হবে, এরর 3 আর এরর, আর কিছু না। কলম করছি মানে এই 3 আর এরর, যখন রো করব 2 আর এরর, এই হচ্ছে 3 আর 6, আর এটা কত কথা বললাম 2 আর 6। এবার ওকে ওই টেবিল থেকে ওরা বলে দিয়েছে কত ছিল, 3 আর 6 এর ভ্যালু ছিল 4.76, আর 2 আর 6 এর ভ্যালু হচ্ছে 5.1। ও এবার বুঝে পেরেছি। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি এটা তোকে বলে দিতে হবে, কি বললাম বুঝতে পারলি তো? এক শর্টও শুনে নে, যদি কোশ্চেনে বলে না দেয় তাহলে কি তো তোর টেবিল তো কোশ্চেন তোকে তো হয় বলে দিতে হবে, আর না হলে ওই টেবিলটা দিয়ে দিতে হবে। দুটো অপশন তোর কাছে থাকতে পারে খোলা, তোকে হয় অফ এইগুলো বলে দেবে 3.6 এর ভ্যালু এত আর 2.6 এর ভ্যালু এত। যদি এটা বলে দেয় তো ভালো, আর যদি না বলে দেয় তাহলে তোকে ওই চার্ট দিয়ে দেবে, আর তাও যদি না দিয়ে দেয় তাহলে তোকে এই অবধি করে রাখবি, তো তুই কিছু করতে পারবি, তাই তো? বুঝতে পারলি তো? আর তোকে দিয়ে দেবে, চিন্তা করিস। তাহলে আমি যা শিখিয়েছিলাম ক্যালকুলেটর ভ্যালু কম হলে কি হবে, তাই তো? তাহলে তুই নিশ্চয়ই নিজের মতো করে অ্যানসার লিখে দিতে পারবি, বল না ক্যালকুলেটর ভ্যালু কম হলে কি হয়, না হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তাহলে তুই না হাইপোথিসিস অ্যাকসেপ্ট করবি। দুটো কেস ধরেছিলি, মনে করার চেষ্টা কর, তুই মনে করার চেষ্টা কর, একটা প্লট ছিল আর একটা ফের্টিলাইজার ছিল, দুটোই লিখবি, দুটোই অ্যাকসেপ্টেড, ঠিক আছে? তো না হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, বেশ অঙ্ক শেষ এখানেই, ঠিক আছে তো?